আজকে আমার মহাভারত যুদ্ধের কাহিনী বিরাট পর্ব। মৎস্য দেশের রাজার নাম বিরাট। তিনি অতিশয় ধার্মিক নৃপতি। দ্রৌপদী সহ পাণ্ডবগণ কর্মপাত্রী রূপে বিরাট রাজার দরবারে গিয়ে উপস্থিত হলেন। তারা কথাবার্তায় রাজাকে সন্তুষ্ট করে 6 জনেই তার নিকট চাকুরি পেয়ে গেলেন। যুধিষ্ঠির কঙ্ক নাম গ্রহণ করে বিরাট রাজার পাশা খেলায় সঙ্গী হিসাবে কাজ পেলেন। ভীম বল্লভ নাম ধারণ করে সুপকারের কাজে নিযুক্ত হলেন। অর্জুন বিহন্নলা নাম নিয়ে রাজকুমারী উত্তরা নৃত্যগীতের শিক্ষক হিসাবে থাকলেন। অনুকূল গন্তির নাম ধারণ করে রাজার অশ্ব চিকিৎসক হিসাবে থাকলেন এবং সহদেব তন্ত্রীপাল নাম দিয়ে গোশালার তত্ত্বাবধায়ক রূপে কাজে নিযুক্ত হলেন। আর দ্রৌপদী পেলেন রানী সুদেজ্জার কাছে আশ্রয়। অজ্ঞাতবাসের 11টা মাস নিঝরটাতে অতিবাহিত হয়ে গেল। শেষের মাসটায় নানা বিঘ্ন দেখা দিল। রানী সুদেশ্বার কীচক নামে এক মহা শয়তান ও দুর্ধর্ষ ভাই ছিল। রণকৌশলেও সে ছিল অত্যন্ত দক্ষ। বড় বড় রাজারাও এই কীচকের ভয়ে ভীত ছিল। একদিন সুন্দরী দ্রৌপদী কীচকের নজরে পড়ে গেল। এমনি কীচকের মনে কাম প্রবৃত্তি জেগে উঠল। সে দ্রৌপদীকে নিজনে ডেকে তাকে উপভোগ করার ইচ্ছা প্রকাশ করল। দ্রৌপদী ঘৃণার সঙ্গে সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে কীচক তাকে বলপূর্বক উপভোগ করবে বলে মনস্থির করল। কিন্তু তার আশা পূর্ণ হল না। দ্রৌপদীর কাছ থেকে ভীম ব্যাপারটা জানতে পেরে কীচককে হত্যা করলেন। রাজা বিরাটের বিশাল গোধন দল ছিল। ওই গোধনের উপর লোভ ছিল অনেক রাজার। দুর্যোধনের লোভ ছিল, কিন্তু দুর্ধর্ষ কীচকের ভয়ে কেউ গাভী-গুড়ি চুরি করতে সাহসী হয়নি। এক্ষণে কীচকের মৃত্যুর সংবাদ চতুর্দিকে রাষ্ট্র হওয়ায় ত্রিগর্ত রাজ্যের রাজা সুষমাগোধন অপহরণের মতলবে মৎস্য রাজ্য আক্রমণ করে বসলেন। বিরাট রাজাও যুদ্ধযাত্রা করলেন। বিরাট রাজাকে হীনবল দেখে পাণ্ডবগণ পরামর্শ করে যুদ্ধক্ষেত্রে তার সঙ্গী হলেন। ঘোরতর যুদ্ধ শুরু হল। এরপর কৌরবগণও একই উদ্দেশ্যে অসংখ্য সৈন্য নিয়ে মৎস্য রাজ্যে হানা দিলেন। ইতি পূর্বে রাজা সুষমা মৎস্যরাজের বহু সৈন্য হতাহত করে ফেলেছিলেন। এর উপর আবার কৌরব সেনারা যোগদান করল। বিরাট অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। একমাত্র পুত্র উত্তর ছাড়া তার আর কোনো ভরসা নেই। উত্তর খুবই ভালো যোদ্ধা, কিন্তু দুই প্রবল পরাক্রমশালী শত্রুপক্ষের বিরুদ্ধে সে একা কী করতে পারে। উত্তরের রথের সারথি ছিলেন বিহন্নলা বেশি অর্জুন। বিশাল কৌরব সেনা দেখে উত্তর তাকে বললেন, আমাদের জয়ের আর বিন্দুমাত্র আশা নেই। এখন যুদ্ধক্ষেত্রে থাকার অর্থই প্রাণ বিসর্জন দেওয়া। চলো আমরা রণক্ষেত্র ত্যাগ করি। কিন্তু বিশ্বের অদ্বিতীয় যোদ্ধা অর্জুন কি উত্তরের এই কথা মেনে নিয়ে পারেন? আপনার যদি যুদ্ধ করতে সাহস না থাকে, আমি যুদ্ধ করছি, আপনি রথ চালান। পাণ্ডবগণ মৎস্য রাজ্যে যখন প্রবেশ করেন, তখন তারা নগরের প্রান্তে এক সমীবৃক্ষের কোটরে তাদের সমস্ত অস্ত্র-শস্ত্র লুকিয়ে রেখেছিলেন। অর্জুন এবার রথ নিয়ে সে সমীবৃক্ষের কোটর হতে সেই অস্ত্রগুলি নিয়ে এসে প্রবল বিক্রমে কৌরব সেনার উপর ঝাঁপিয়ে পড়লেন। সেই সময়েই রাজকুমার উত্তর অর্জুনের আসল পরিচয় পেয়ে যান। শুধু অর্জুনেরই নয়, অপর পাণ্ডবদের দ্রৌপদীর পরিচয় জানতে পারেন। অর্জুনের অসাধারণ যুদ্ধ কৌশলের গুণে কৌরব সেনারা রণে ভঙ্গ দিল। ওদিকে ভীমসেন ছিলেন বিরাট রাজার কাছে। তিনি বিরাট রাজাকে ক্রমশই হীনবল হতে দেখে নিজে যুদ্ধে অবতীর্ণ না হয়ে থাকতে পারলেন না। তার অসাধারণ বীরত্বে রাজা সুষমাকেও গাভী হরণের আশা পরিত্যাগ করে শেষ পর্যন্ত
রাধুনীর এরূপ আশ্চর্যজনক রণদক্ষতা দেখে মৎস্যরাজ বিস্ময়াভিত হয়ে পড়লেন। তারপর তিনি পুত্রের মুখে পাণ্ডবদের পরিচয় জানতে পেরে আনন্দে আত্মহারা হলেন। পাণ্ডবগণের পরিচয় প্রকাশ হবার পর এই দিনটি ছিল তাদের অজ্ঞাতবাসের শেষ দিন। মৎস্যরাজ এবার একদিন শুভদিন দেখে অর্জুনের পুত্র অভিমন্যুর সঙ্গে তার কন্যা উত্তরার বিবাহ দিয়ে পাণ্ডবগণের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হলেন। আজকে আমার মহাভারতের যুদ্ধের পর্ব এখানেই শেষ হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।